আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস। উপন্যাসের নাম দিনের শেষে। আজকে উপন্যাসটির প্রথম পর্ব। জহির লাজুক মুখে বলল, স্যার, আজ একটু সকাল সকাল বাড়ি যাব, একটা জরুরি কাজ। বলতে গিয়ে কথা জড়িয়ে গেল, গলার স্বর অন্যরকম শোনালো। কথার মাঝখানে খুক খুক করে কয়েকবার কাশল। নাকের ডগা ঈষৎ লালচে হয়ে গেল। হেড ক্যাশিয়ার করিম সাহেব অবাক হয়ে তাকালেন। ব্যাপারটা কি? জহির মাথা নিচু করে অস্পষ্ট গলায় দ্বিতীয়বার বলল, একটা জরুরি কাজ। করিম সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হল। জরুরি কাজে বাড়িতে যাবে, এটা বলতে গিয়ে লজ্জায় ভেঙে পড়ার অর্থ তিনি ধরতে পারলেন না। জহির অবশ্য এমনিতেই লাজুক ধরনের ছেলে। লজ্জার সঙ্গে আরও একটা অস্বস্তিকর জিনিস তার মধ্যে আছে, যার নাম বিনয়। সেই বিনয়ও বাড়াবাড়ি বিনয়। হাইকোর্টের সামনে একবার জহিরের সঙ্গে দেখা। সে সাইকেলে করে কোথায় যেন যাচ্ছিল। করিম সাহেবকে দেখে আচমকা ব্রেক কষে নেমে পড়ল। বাকি পথটা সাইকেল টেনে পেছনে পেছনে আসতে লাগল। করিম সাহেব বললেন, তুমি পেছনে পেছনে আসছো কেন? যেখানে যাচ্ছ যাও। জহির বলল, অসুবিধা নেই স্যার। করিম সাহেব বুঝতে পারলেন এটা হচ্ছে জহিরের বিনয়ের একটা নমুনা। তিনি হেঁটে যাবেন আর জহির সাইকেলে তাকে পাস করে যাবে, তা সে হতে দেবে না। তিনি বাধ্য হয়ে একটা রিকশা নিলেন এবং জহিরের উপর যথেষ্ট বিরক্ত হলেন। তিনি মিতব্যয়ী মানুষ, অকারণে টাকা খরচ করতে তার ভালো লাগে না। ক্যাশ সেকশনে জহির 3 বছর ধরে আছে। এই 3 বছরে জহিরের বিখ্যাত বিনয়ের সঙ্গে তার অনেক পরিচয় হয়েছে। প্রতিবারই তিনি বিরক্ত হয়েছেন। শুরুতে তার মনে হয়েছিল জহিরের লজ্জা এবং বিনয় দুই-ই এক ধরনের ভরং, যা প্রথম কিছুদিন থাকে, তারপর আসল মূর্তি বের হয়। ইউনিয়ন টিউনিয়ন করে গায়ে চর্বি জমে যায়। তখন মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছেড়ে মেয়ে মানুষ বিষয়ক রসিকতা করে হা হা করে হাসে। জহিরের বেলায় এখনো তা হয়নি। কে জানে, হয়তো তার চরিত্রই এরকম। অফিস ছুটির 10 মিনিট আগেও যদি তার হাতে একটা মোটা ফাইল ধরিয়ে বলা হয়, জহির, হিসাবটা একটু দেখে দাও তো, সে তৎক্ষণাৎ বলবে, জি আচ্ছা স্যার। বিনয়ী এবং ভদ্র মানুষেরা কাজকর্মের সুবিধার হয় না, তারা সাধারণত ফাঁকিবাজ হয়। জহির সেরকম নয়। ক্যাশের কাজকর্ম সে শুধু যে বোঝে তাই নয়, ভালোই বোঝে। করিম সাহেব তার উপর অনেকখানি নির্ভর করেন। আজ অফিসে কাজের চাপ আছে, ইয়ার এন্ডিং, হিসাবপত্র আপ টু ডেট করতে হবে। করিম সাহেব অডিট ঝামেলা করতে পারে এমন সব ফাইলগুলো আলাদা করে রেখেছিলেন। ভেবেছিলেন ছুটির পরও কাজ করবেন, ক্রস চেকিং করবে জহির। অথচ বেছে বেছে আজই তার সকাল সকাল বাড়ি যেতে হবে। কোনো মানে হয়? করিম সাহেব বললেন, তুমি কি এখনই চলে যেতে চাও? জহির হাত কসলাতে লাগল। তার কানের ডগাও এখন ঈষৎ লাল। করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, ব্যাপার কি? জহির প্রায় অস্পষ্ট গলায় বলল, কিছু না স্যার। বাড়িতে কোনো অসুখ বিসুখ? জি না। বলতে কি কোনো অসুবিধা আছে? একটা বিয়ের ব্যাপার স্যার। বিয়ে? কার বিয়ে? জহির জবাব দিল না, ঘামতে লাগল। করিম সাহেব অবাক হয়ে বললেন, তোমার বিয়ে? ঠিক বিয়ে না স্যার, মেয়ে দেখা। তোমার জন্য? জহিরের মাথা আরো নিচু হয়ে গেল। করিম সাহেব হাসি মুখে বললেন, এত লজ্জা পাচ্ছ কেন? এটা তো ভালো কথা। ইয়াং ম্যান, বিয়ে করে সংসারী হবে, এ তো আনন্দের কথা। আজকাল ছেলেপুলেরা বিয়ে করতে চায় না, দায়িত্ব এড়াতে চায়। মেয়েদের সঙ্গে পষ্টিনষ্টি করবে, অথচ বিয়ে করবে না। জহির আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। করিম সাহেব ফাইলপত্র গুছাতে শুরু করলেন। জহির না থাকলে তার থাকাও অর্থহীন। আজ তিনিও একটু সকাল সকাল ফিরবেন। করিম সাহেব ড্রয়ার বন্ধ করতে করতে বললেন, মেয়ে কোথায় দেখতে যাবে? যাত্রাবাড়িতে, মেয়ে ওর বড় চাচার সঙ্গে থাকে।
যাত্রাবাড়ি তো অনেক দূর, যাবে কিসে? তোমার সাইকেলে করে নাকি? জহির রুমাল বের করে কপালের ঘাম মুছতে লাগলো। করিম সাহেব বললেন, অফিসের গাড়ি নিয়ে যাও না কেন? অফিসের কর্মচারীরা বিশেষ বিশেষ প্রয়োজনে গাড়ি নিতে পারবে, এরকম নিয়ম তো আছে। গাড়ি লাগবে না স্যার। লাগবে না কেন? পাওয়া গেলে তো অসুবিধা কিছু নেই। আমাকে দিবে না স্যার, গাড়ি অফিসারদের জন্যে। দাঁড়াও, আমি মোজাফফর সাহেবকে বলে দেখি। রিক্সা করে মেয়ে দেখতে যাওয়া আর গাড়ি করে দেখতে যাওয়া দুটো তো এক নয়। করিম সাহেব উঠে গেলেন। জহির খুবই অবাক হলো। সে ভাবতেও পারেনি করিম সাহেব সত্যি সত্যি তার জন্য এতটা করবেন। তার ধারণা, করিম সাহেব তাকে পছন্দ করেন না। গত বছর ইনক্রিমেন্ট লিস্টে তিনি তার নাম দেননি। অফিসের মধ্যে একমাত্র তারই কোনো ইনক্রিমেন্ট হয়নি। সে বড় লজ্জা পেয়েছিল। করিম সাহেব যেরকম হাসি খুশি মুখে ভেতরে গিয়েছিলেন, সেরকম ফিরলেন না। ফিরলেন মুখ কালো করে। শুকনো গলায় বললেন, একটা গাড়ি নাকি গ্যারেজে, আর অন্য গাড়িটার ড্রাইভার নেই। বলতে বলতে তিনি আরো গভীর হয়ে গেলেন। থমথমে গলায় বললেন, ড্রাইভার নেই এটা নিতান্তই ফালতু কথা। দিবে না এটা হচ্ছে কথা। জিএম সাহেবকে বলবো, উনি একটা মিটিংয়ে আছেন। আমার গাড়ি লাগবে না স্যার, আপনার কিছু বলার দরকার নেই। তুমি থাকো কোথায়? কল্যাণপুর। বাবা মা সঙ্গে আছেন না একাই থাকো? বাবা মা বেঁচে নেই স্যার। ও আচ্ছা আচ্ছা। করিম সাহেব খানিকটা বিব্রত বোধ করলেন। এই ছেলে ৩ বছর ধরে তার সামনের টেবিলে মাথা গুঁজে কাজ করছে, অথচ তিনি তার সম্বন্ধে কিছুই জানেন না। ব্যাপারটা অন্যায় হয়েছে, খুবই অন্যায়। বাসা ভাড়া করে থাকো? জি স্যার। ভাড়া কত? ৯০০ টাকা। বলো কি, ৯০০ টাকায় বাড়ি হয়? ছোট বাসা, ২টা রুম, অনেক ভিতরের দিকে, গ্যাস নাই তাই। করিম সাহেব খানিকক্ষণ ইতস্তত করে বললেন, টাকা যা পাও তাতে চলে? চলার তো কথা না। 2টা টিউশনি করি। অফিসের কাজের পরে টিউশনের ধৈর্যও থাকে? উপায় কি স্যার? তা ঠিক, উপায় নেই, বাঁচাই মুশকিল। তবু যে মানুষ বেঁচে আছে এইটাই আশ্চর্য। আমি স্যার যাই? দাঁড়াও একটু, জিএম সাহেবের সঙ্গে কথা বলে নেই। কোনো দরকার ছিল না স্যার। একটু অপেক্ষা করলে ক্ষতি তো কিছু নেই। তুমি তোমার টেবিলে গিয়ে বসো খানিকক্ষণ, কিংবা যাও ক্যান্টিনে বসে 1 কাপ চা খাও। জহির অস্বস্তি নিয়ে ক্যান্টিনে চলে গেল। অস্বস্তির কারণ হচ্ছে, করিম সাহেব খুবই রগচটা ধরনের মানুষ। হঠাৎ হঠাৎ অসম্ভব রেগে যান। আজ তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মোজাফফর সাহেবের সাথে একটা ছোটখাটো রাগারাগি হয়েছে। জিএম সাহেবের সঙ্গেও হয় কিনা কে জানে, হওয়া বিচিত্র না। অফিস ক্যান্টিনে চা ভালো বানায়, কিন্তু আজকে এই চাটা মুখে দেয়া যাচ্ছে না। কেমন একটা বিষাদ তিতকুটে ভাব। জহির সিগারেট ধরালো। সে দরজার দিকে মুখ করে বসেছে, যাতে করিম সাহেবকে আসতে দেখলে চট করে ফেলে দিতে পারে। সিগারেটও ভালো লাগছে না, বরং মাথা ঘুরছে। মেয়ে দেখতে যাবার উত্তেজনায় এরকম লাগছে কিনা কে জানে। এই মেয়েটির আগে সে আরো 2জনকে দেখেছে, তখন এরকম অস্বস্তি লাগেনি। আজকের বাড়াবাড়ি উত্তেজনার কারণ হচ্ছে, জহিরের মামা বলেছেন, একটা আংটি সাথে করে নিয়ে যাও, পছন্দ হলে বিসমিল্লা বলে আংটি পরিয়ে দিলেই হবে। এনগেজমেন্টের যন্ত্রণা মিটে গেল। তবে মেয়ে তোমার পছন্দ হবে, রূপবতী মেয়ে, একটু অবশ্য রোগা, তাতে কি, আজকালকার মেয়েরা সবাই রোগা। আংটি জহির গতকাল কিনেছে, পাথর বসানো আংটি। এতটুকু একটা জিনিস দাম নিল 700 টাকা। রোগা মেয়েদের আঙুলও সরু সরু হয় কিনা কে জানে। অবশ্য না লাগলে অসুবিধা হবে না, দোকানে বলা আছে, ওরা বদলে দেবে। জহির পকেট থেকে আংটির বাক্সটি বের করে আবার সঙ্গে সঙ্গে পকেটে ভরে ফেলল। করিম সাহেব হঠাৎ চলে এলে লজ্জায় পড়তে হবে। আচ্ছা, আংটিটা আগ বাড়িয়ে কেনা ঠিক হয়েছে কি? যদি মেয়ে পছন্দ না হয়?
পছন্দ নাও তো হতে পারে। অবশ্য জহিরের মন বলছে মেয়ে পছন্দ হবে। এর আগে যে দুজনকে সে দেখেছে তাদেরকে সে পছন্দ করেছে। প্রথম যে মেয়েটাকে দেখল তার নাম আসমা। কি শান্ত স্নিগ্ধ চেহারা। চায়ের ট্রে নিয়ে খালি পায়ে ঘরে ঢুকেছিল। ঘরে ঢুকবার সময় চৌকাঠে হোঁচট খেল। একটা চায়ের কাপ উল্টে গেল। মেয়ের এক চাচা বিরক্ত হয়ে বললেন, কি যন্ত্রণা। চাচার কথা শুনে মেয়েটার মুখ লজ্জায় প্যাকাশে হয়ে গেল। জহিরের মনটা মায়ায় ভরে গেল। সে মনে মনে বলল, আহা বেচারি, এত পছন্দ হয়েছিল মেয়েটিকে, অথচ বিয়ে হলো না। কথাবার্তা ঠিকঠাক হবার পর হঠাৎ শুনল মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে সিলেটের চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ভালো একটা ছেলে পেয়ে মেয়ের বাবা মা রাতারাতি বিয়ে দিয়ে দিয়েছেন। মাসখানেক জহির খুব কষ্টে কাটিয়েছে। শুধু মেয়েটার কথা মনে পড়ত। 3 বার তাকে স্বপ্নেও দেখল। একটা স্বপ্ন খুব অদ্ভুত, যেন তাদের বিয়ে হয়েছে। জহির বিয়ের পরদিনই একটা চা বাগানে ম্যানেজারের চাকরি নিয়ে চলে গেছে। কি আশ্চর্য, একা একা আসমা সে চা বাগানে এসে উপস্থিত। জহিরকে দেখে কান্না কান্না গলায় বলল, তুমি পারলে আমাকে ফেলে চলে আসতে, তুমি এত পাষাণ। জহির হাসতে হাসতে বলল, কি মুশকিল, আমার কাজকর্ম আছে না। চা বাগানের ম্যানেজারের যে কি যন্ত্রণা তা তো তুমি জানো না। আসমা এই কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি যদি এই মুহূর্তে সব ছেড়ে আমার সঙ্গে না আসো তাহলে আমি বিষ খাবো। এ দেখো, আমার শাড়ির আঁচলে বিষ বাঁধা আছে। স্বপ্নের ব্যাপারগুলো খুব দ্রুত ঘটে। এই স্বপ্নেও তাই হলো। আসমা হঠাৎ শাড়ির আঁচল খুলে সবটা বিষ মুখে দিয়ে দিল। জহির। জহির চমকে উঠে দাঁড়ালো। করিম সাহেব কখন ঘরে এসে ঢুকেছেন সে বুঝতেই পারেনি। তুমি চলে যাও জহির, গাড়ি পাওয়া যায়নি। কিছু মনে করো না, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। জি না স্যার, মনে করার কি আছে? মনে করার অনেক কিছুই আছে, এখন এটা নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা তুমি যাও। করিম সাহেবের মুখ থমথম করছে। জহিরের অস্বস্তির সীমা রইল না। স্যার নিশ্চয়ই জিএম সাহেবের সঙ্গে কথা কাটাকাটি করেছেন। ব্যাপারটা ভালো হলো না। জহিরের মনে কঠিন একটা কাঁটা বিঁধে রইল। জিএম সাহেব লোক সুবিধার না। করিম সাহেবের সঙ্গে যদি কথা কাটাকাটি হয় তাহলে ব্যাপারটা তিনি সহজে ভুলবেন না এবং সুযোগ বুঝে শোধ তুলবেন। আসলে আজকের দিনটি জহিরের জন্য খারাপভাবে শুরু হয়েছে। গতরাতে একটা পাউরুটি এনে রেখেছিল, সকালে উঠে চায়ের সঙ্গে খেয়ে নেবে। সকালবেলা দেখা গেল পাউরুটি বাসি। মুখে দিয়ে থু করে ফেলে দিতে হলো। মুখে দেয়া যায় না এমন টক। বাসে আসবার সময় 5টা টাকা শুধু শুধু চলে গেল। ভাঙতে ছিল না বলে কন্ডাক্টরকে 5 টাকা দিয়েছে। কন্ডাক্টর বলল, নামানোর সময় লইবেন। ব্যাপারটা সারাক্ষণই মনে ছিল, অথচ সে নেমে গেল টাকা না নিয়েই। আজকের দিনে আরো কত অঘটন তার জন্য অপেক্ষা করছে কে জানে। হয়তো মেয়ে দেখে পছন্দ করে আংটি দেবার সময় মেয়ে বলবে, না না, আমি আংটি পরব না। বিচিত্র কিছু না, এমন হতেই পারে। দ্বিতীয় মেয়েটির বেলায় ঠিক এই জিনিস হলো। এই মেয়েটিকে সে দেখেছিল বাসাবোতে, তার ফুপার বাসায়। মেয়েকে দেখার আগেই সে তার ছবি দেখেছিল। ছবিতে সে ডোরাকাটা একটা শাড়ি পরে রেলিং ধরে দাঁড়িয়েছিল, হাসি হাসি মুখ, তবে চোখ দুটো বিষণ্ণ। বিয়ের পর এই মেয়ে তার পাশে পাশে থাকবে, তার বাসার রেলিং ধরে ঠিক এই ভঙ্গিতে দাঁড়াবে। ভাবতেই কেমন যেন লাগে। জহিরের বাসায় রেলিং নেই। সে ছবি দেখার পর ঠিক করে ফেলেছিল বিয়ের পর রেলিং আছে এমন একটা বাড়িতে সে উঠে যাবে। ভাড়া যদি কিছু বেশি দিতে হয় দেবে। সবসময় টাকা পয়সার কথা ভাবলে তো হয় না। মেয়েটিকে চাক্ষুষ দেখে তার অবশ্য একটু মন খারাপ হয়েছিল। সে ছবির মতো সুন্দর না, তবু তাকে ভালো লাগলো। জহিরের মনে হলো এই মেয়ের মধ্যে মায়াভাবটা খুব প্রবল। তার হাঁটা, কথা বলা, সবকিছুর মধ্যে কোমল একটা ব্যাপার আছে। তাকে দেখে মনে হয় এই মেয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না, তার সেই ক্ষমতাই নেই। অথচ
এই মেয়েটি কিনা তাকে অপছন্দ করল। মেয়ের ফুপা জহিরের মামাকে বললেন, সব তো ঠিকঠাকই ছিল, তবে মেয়ে রাজি হচ্ছে না, খুব কান্নাকাটি করছে। মেয়ের মতের বিরুদ্ধে জোর করে কিছু করা ঠিক হবে না। তার সঙ্গে বিয়ে হতে পারে এই সম্ভাবনাতে একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, এটা ভাবতেও মন ভেঙে যায়। কয়েক রাত জহির ঘুমোতে পারল না। সে কি এতই নগণ্য, এতই তুচ্ছ? সে একটা ছোট চাকরি করে, তাতে কি? সবাই কি বড় চাকরি করবে? আর চেহারা, তার চেহারা কি খুব খারাপ? তার চেয়ে খারাপ চেহারার ছেলেদের কি মেয়েরা পছন্দ করে বিয়ে করে না? এই মেয়েটার ছবি জহিরের ড্রয়ারে এখনো আছে, তার শোবার ঘরের 2 নম্বর ড্রয়ারে। এই ড্রয়ারে তার দরকারি কাগজপত্রও থাকে। এইসব কাগজপত্র ঘাঁটতে গেলে প্রায়ই ছবিটা তার চোখে পড়ে। তখন বুকের মধ্যে হু হু করতে থাকে। ছবিটার উল্টো পিঠে ইংরেজিতে লেখা নুরুন নাহার। কে জানে, হয়তো মেয়েটা নিজেই লিখেছে। সুন্দর হাতের লেখা। বিয়ে হলে সে তাকে নাহার বলে ডাকত। এই নাহার, 1 কাপ চা দিয়ে যাও তো। এই নাহার, জানালাটা একটু বন্ধ করো না, রোদ আসছে। নাহারের বিয়ে হয়েছে কিনা কে জানে। বিয়ে হয়ে থাকলে তার স্বামী তাকে কি নাহার নামেই ডাকে? এই একটা তুচ্ছ জিনিস কেন জানি জহিরের খুব জানতে ইচ্ছা করে। তার মনে আরেকটা গোপন ইচ্ছাও আছে। একদিন সে নাহারদের বাড়িতে উপস্থিত হবে। নাহার চমকে উঠে বলবে, আপনি কি চান? জহির বলবে, ছবিটা ফেরত দিতে এসেছি। নাহার বিস্মিত হয়ে বলবে, কিসের ছবি? আপনি রেলিং ধরে দাঁড়িয়েছিলেন, সেই ছবিটা আপনার ফুপা আমাকে দিয়েছিলেন। এই জন্যে কষ্ট করে এসেছেন? ছি ছি, আপনার কাছে থাকলেই হতো, ফেরত দেওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা, এনেছেন যখন দিন। যাই তাহলে। যাবেন কেন? বসুন, চা খান। আর আপনাকে আরেকটা কথা বলা হয়নি। কি কথা? আপনাকে বোধহয় বড় ফুপা বলেছেন যে আমি আপনাকে অপছন্দ করেছি। আসলে তা ঠিক না। আমি আপনাকে খুবই পছন্দ করেছিলাম। ওরাই রাজি হলেন না। মিথ্যা করে আমার নামে দোষ দিয়েছেন। আপনি কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। এসব কথা ভাবতে জহিরের খুব ভালো লাগে। মাঝে মাঝে চোখে পানি পর্যন্ত এসে যায়। মনে হয় সে যা ভাবছে তাই সত্যি, আশেপাশের পৃথিবীটা সত্যি নয়। দুপুর 3টার দিকে জহির ঝিকাতলায় তার মামার বাসার সামনে উপস্থিত। জহিরের সঙ্গে তার মামা বদরুল সাহেবও যাবেন। তাদের যাবার কথা 5টার দিকে। 2 ঘন্টা আগে চলে আসায় জহিরের কেমন লজ্জা লজ্জা লাগছে। তারা কি ভাববে কে জানে। আরো কিছুক্ষণ পরে এলে কেমন হয়? কোনো একটা চায়ের দোকানে ঘণ্টাখানেক কাটিয়ে আসা যায় না? সেটাই ভালো। জহির বসবার ঘরের বারান্দা থেকে চুপি চুপি নেমে গেল। বসবার ঘরের জানালার পাশে তরু দাঁড়িয়েছিল। তরু বদরুল সাহেবের মেজ মেয়ে। ইউনিভার্সিটিতে এইবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, বোটানিতে অনার্স। আজ তাদের একজন স্যার মারা যাওয়ায় ইউনিভার্সিটি 1টার সময় ছুটি হয়ে গেছে। সে ভেবেছিল আরাম করে দুপুরে ঘুমোবে। অনেকক্ষণ বিছানায় শুয়ে থেকেও ঘুম না আসায় সে বসার ঘরে জানালার পাশে এসে দাঁড়ালো। ভাগ্যিস দাঁড়িয়েছিল, না দাঁড়ালে এই অদ্ভুত দৃশ্যটা দেখতে পেত না। জহির ভাই কেমন ঘামতে ঘামতে এলেন। দরজার কড়া নাড়তে গিয়েও না নেড়ে কেমন চুপি চুপি নেমে গেলেন, যেন বিরাট একটা অপরাধ করেছেন। আশ্চর্য কাণ্ড। জহির ভাইকে দেখা গেল রাস্তার ওপাশে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে ঢুকছেন। তরু ভেবেছিল ঢুকে বোধহয় বের হয়ে আসবেন। সে অনেকক্ষণ অপেক্ষা করল। জহির ভাই বেরুলেন না। তরুর খুব ইচ্ছা করছে ওই রেস্টুরেন্টে উঁকি দিয়ে দেখে ব্যাপারটা কি। ইচ্ছা করলেও যাওয়া যাবে না। ওই রেস্টুরেন্টটা হচ্ছে বকা ছেলেদের আড্ডাখানা। ওইসব বখাদের একজনের গানের গলা আবার খুব ভালো। স্কুল কলেজের মেয়েরা সামনে দিয়ে গেলেই সেই বখা গায়ক গান ধরে, ও চেংড়ি চেংড়ি রে, ফিরে ফিরে তাকায় রে, বড় সুন্দর দেখায় রে। দল বেঁধে মেয়েরা যখন যায় তখন এই গান উপেক্ষা করা যায়, কিন্তু একা একা যাবার সময় গান শুনলে দুঃখে কষ্টে চোখে পানি এসে যায়।
বখাগুলো দুপুরবেলা 2টা টেবিল একত্র করে তাস খেলে। জহির ভাই ওই বখাগুলোর সঙ্গে কি করছে? তরুর মন অস্বস্তিতে ভরে গেল। ভাদ্র মাসের ঝাঁঝা দুপুরগুলো এমনিতেই ছমছমে লাগে, আজ যেন আরো বেশি লাগছে। তরু বসার ঘর থেকে ভেতরের বারান্দায় এলো, সেখান থেকে শোবার ঘরে ঢুকল। তরুর মা মেঝেতে একটা বালিশ পেতে ঘুমোচ্ছেন। তার মাথার উপর শাঁ শাঁ করে ফ্যান ঘুরছে। ফ্যানের বাতাসে তার মাথার চুল উঠছে। এই দৃশ্যটা তরু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। সেখান থেকে গেল পাশের ঘরে। এই ঘরটা তরু এবং মিরুর। মিরু তরুর ছোট বোন, এবার ক্লাস 9-এ উঠেছে। সে এখনো স্কুল থেকে ফেরেনি বলেই ঘর চমৎকার গোছানো। সে ফিরে এলে মুহূর্তের মধ্যে ঘর লণ্ডভণ্ড হয়ে যাবে। তার জন্যে মিরুকে কিছু বলা যাবে না। শেষ বয়সের মেয়ে বলে মিরুর মা শাহানা মেয়েকে কখনো কিছু বলেন না। কেউ একটা কড়া কথা বললে তিনি ব্যথিত গলায় বলেন, এইসব কি, ও ছোট না? আদরে আদরে মিরুর অনেক ক্ষতি হয়ে গেছে বলে তরুর ধারণা। মিরু অসম্ভব জেদি এবং রাগী হয়েছে। একবার রাগ করে 2 দিন ভাত না খেয়েছিল। তার চেয়েও সমস্যার কথা, ইদানিং তার বোধহয় কোনো একটা ছেলের সঙ্গে ভাব হয়েছে। সেই ছেলের লেখা একটা কাঁচা প্রেমপত্র তরু উদ্ধার করেছিল। মাকে তা দেখাতেই তিনি বললেন, ওর দোষ কি বল, জোর করে দিয়ে দেয়। ছেলেগুলো হচ্ছে বদের হাড্ডি। তরু অবাক হয়ে বলল, তুমি মিরুকে কিছু বলবে না? বলবো, ধীরে সুস্থে বলবো, এত তাড়াহুড়া কি? কিছু বলবো, তারপর দেখবি রাগ করবে, ভাত খাওয়া বন্ধ করে দেবে, আরেক যন্ত্রণা। শাহানা কিছুই বলেননি। মিরুর কোনো অপরাধ তার চোখে পড়ে না, কোনোদিন হয়তো পড়বেও না। এবং একদিন দেখা যাবে মিরু একটা কাণ্ড করে বসেছে। তরু নিজের ঘর থেকে বের হয়ে পাশের ঘরে উঁকি দিল। এই ঘরটা আপাতত ফাঁকা। দেশের বাড়ি থেকে কেউ এলে থাকে। এখন মতির মা শুয়ে আছে। এই ঘরের ফ্যান আছে, ফ্যান ঘুরছে ফুল স্পিডে। তবু মতির মার হাতে একটা পাখা। ঘুমের মধ্যেই সে তালের পাখা নাড়ছে। তরু ডাকল, এই মতির মা, মতির মা। মতির মা সঙ্গে সঙ্গে বলল, কি আপা? একটু দেখে আসো তো চায়ের দোকানটায় জহির ভাই বসে আছেন কিনা। আচ্ছা আপা। বলেই মতির মা আবার ঘুমিয়ে পড়ল। মতির মাকে হাজার ডাকাডাকি করেও লাভ হবে না, সে ঠিকই সাড়া দেবে। তারপর আচ্ছা বলে আবার ঘুমিয়ে পড়বে। তরু বসার ঘরে চলে এলো। জানালা দিয়ে তাকিয়ে রইল। কাউকে দেখা যাচ্ছে না। জহির ভাই কি চলে গেল নাকি? হঠাৎ তরুর চোখে পানি এসে গেল। ব্যাপারটা এত হঠাৎ হলো যে সে লজ্জায় অস্থির হয়ে পড়ল। জহির ভাইকে সে খুব পছন্দ করে, তা ঠিক, কিন্তু তার মানে এই না যে তার কথা ভাবতে গিয়ে চোখে পানি আসতে হবে। ছি, কি লজ্জার ব্যাপার। ভাগ্যিস কেউ দেখে ফেলেনি। জহিরকে সে প্রথম দেখে 5 বছর আগে। সে তখন ক্লাস 8-এ পড়ে। কি কারণে যেন 2 পিরিয়ড পরেই স্কুল ছুটি হয়ে গেল। সে বাসায় এসে গল্পের বই নিয়ে বসেছে। তার কিছুক্ষণ পরেই জহির এসে উপস্থিত। হাতে একটা চামড়ার সুটকেস, সঙ্গে শতরঞ্জির একটা বিছানা। তার গায়ে হলুদ রঙের শার্ট, গলায় কটকটে লাল রঙের মাফলার। তরু বলল, কাকে চান? লোকটি একটু টেনে টেনে বলল, এটা বরকত সাহেবের বাসা? জি। ওনাকে একটু ডেকে দিবেন, আমি শ্যামগঞ্জ থেকে আসছি। আব্বা তো অফিসে। অফিসে? কখন আসবেন? 5টা 5:30টার সময়। আচ্ছা তাহলে যাই, সালাম আলাইকুম। লোকটা তার মতো একটা বাচ্চা মেয়েকে সালাম আলাইকুম দিচ্ছে। কি আশ্চর্য। তোর খুব মজা লাগলো। সে বলল, আম্মা আছে, আম্মাকে ডেকে দেব? না, উনি আমাকে চিনবেন না। আমি আসবো 5:30টার সময়, সুটকেসটা রেখে যাই। ঠিক 5:30টার সময় আবার এসে উপস্থিত। তরু বলল, বাবা এখনো আসেননি। মাঝে মাঝে উনি তাস খেলতে যান, তখন ফিরতে দেরি হয়। কত দেরি হয়? তার কোনো ঠিক নেই, কোনো কোনো দিন রাত 8টা 9টাও বাজে। আচ্ছা, আমি তাহলে 9টার সময় আসব। বসুন না, এখানে বসে অপেক্ষা করুন। মাকে ডাকি?
উনি আমাকে চিনবেন না। তরু হাসি মুখে বলল, আপনি আমাদের আত্মীয় হন? হুম, সম্পর্কে তোমার ভাই হই। তাই নাকি? মামা, অর্থাৎ তোমার আব্বা চিনবেন। আমাদের আদি বাড়ি শ্যামগঞ্জের রসুলপুর, মিয়াবাড়ি। একসময় খুব নামকরা বাড়ি ছিল, এখন অবশ্য গরিব অবস্থা। গরিব অবস্থা যে, তা অবশ্য তাকে দেখেই বোঝা যাচ্ছে। শীতের কাপড় বলতে গলার লাল রঙের মাফলার। জানুয়ারি মাসের প্রচণ্ড শীত, মানুষটা একটা মাফলার দিয়ে সামাল দিচ্ছে কিভাবে কে জানে। তরুর খুব ইচ্ছে করছিল জিজ্ঞেস করে, আপনার শীত লাগছে না? লজ্জায় জিজ্ঞেস করতে পারছিল না। তরু বলল, বসুন না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? জহির বসল। তার প্রায় সঙ্গে সঙ্গে বরকত সাহেব এসে পড়লেন। তার বয়স 53, দেখাচ্ছে তার চেয়েও বেশি। তিনি ইস্টার্ন প্যাকেজিং লিমিটেডের এজিএম। এই কোম্পানির অবস্থা বেশ ভালো, তবে কানাঘুষা শোনা যাচ্ছে মালিকানা হাত বদল হবে। নতুন মালিক কিছু লোকজন সবসময় ছাঁটাই করেন। বরকত সাহেবের ধারণা তিনি এই ছাঁটাইয়ে পড়বেন। এইসব কারণে কদিন ধরেই তার মন ভালো নেই। রোজ মুখ অন্ধকার করে বাড়ি ফেরেন। জহিরকে দেখে অপ্রসন্ন গলায় বললেন, তুমি তুমি কোত্থেকে? জহির কদমবুসি করতে করতে বলল, এই বছর বিএ পাশ করেছি মামা, চাকরির সন্ধানে এসেছি। এই কথায় বরকত সাহেবের মুখ আরো অন্ধকার হয়ে গেল। চাকরির কোনো খোঁজ পেয়ে এসেছ, না এখন খুঁজবে? জি, এখন খুঁজব। মফস্বলে থেকে কোনো খোঁজ পাওয়া যায় না। বরকত সাহেবের মুখ কালো হয়ে গেল। তিনি শুকনো গলায় বললেন, বসো, আমি হাত মুখ ধুয়ে আসি। বিয়েতে 2nd ক্লাস পেয়েছি মামা। ভালো, খুব ভালো। চাকরির বাজারে অবশ্য বিএ এমএ কোনো কাজে লাগে না, সব ধরাধরি। এসে ভুল করেছ। বরকত সাহেব বাড়ির ভেতরে ঢুকলেন। কিছুক্ষণের মধ্যেই শাহানার সঙ্গে ছোটখাটো একটা ঝগড়া বেঁধে গেল। শাহানা চাচ্ছেন যেন এই ছেলেকে এক্ষুনি বলা হয় এই বাড়িতে থেকে চাকরি খোঁজা সম্ভব না। প্রথমত থাকার জায়গা নেই, দ্বিতীয়ত এই বাজারে একটা বাড়তি লোক পোষার প্রশ্নই ওঠে না। বরকত সাহেব এইসব কথা এক্ষুনি বলতে চাচ্ছেন না। তিনি বললেন, রাতটা থাকুক, সকালে বুঝিয়ে সুঝিয়ে বললেই হবে। শাহানা বললেন, গ্রামের এসব মূর্খ ছেলে, এদের সরাসরি না বললে কিছুই বুঝবে না। ভাত খাওয়াতে চাচ্ছ, খাওয়াও, তারপর 20টা টাকা হাতে ধরিয়ে বিদায় করে দাও। এত রাতে যাবে কোথায়? রাত এমন কিছু বেশি হয়নি। কত বড় গাধা, বিএ পাশ করে ভাবছে লোকজন চাকরি নিয়ে তার জন্য বসে আছে। এদের উচিত শিক্ষা হওয়া উচিত। লতায় পাতায় সম্পর্ক ধরে উঠে পড়ছে। এদের কি কাণ্ডজ্ঞানও নেই? রাতটা থাকুক, সকালে বুঝিয়ে বলবো। বিপদে পড়েই তো আসে, আত্মীয়তার দাবি নিয়ে এসেছে। শাহানা অত্যন্ত বিরক্ত হলেন। তার বিরক্তির কারণও ছিল। গত মাসেই একজন এসে 10 দিন থেকে গেছে, ফিরে যাবার ভাড়া পর্যন্ত ছিল না। 50 টাকা হাতে ধরিয়ে দিয়ে বিদায় করতে হয়েছে। তার আগের মাসে দুজন এসেছিল চিকিৎসার জন্যে, তারা থেকেছে 11 দিন। তাদের অসুখ সারেনি, চিঠি দিয়েছে আবার আসবে। বরকত সাহেব হাত মুখ ধুয়ে বসার ঘরে ঢুকলেন। আবেগহীন গলায় বললেন, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো, সকালে কথা হবে। জহির বলল, মামা, আমি তো এখানে কিছু খাবো না। খাবে না কেন? আমাদের শ্যামগঞ্জের একটা ছেলে থাকে নাজিমুদ্দিন রোডের একটা মেসে, তাকে বলে এসেছি তার সঙ্গে খাবো, ও অপেক্ষা করবে। ও আচ্ছা, আমি তাহলে মামা এখন উঠি? উঠবে মানে? তুমি কি ওই মেসেই উঠবে নাকি? জি, আমি আগে চিঠি দিয়ে রেখেছিলাম। মেসে উঠতে চাও, উঠবে। স্বাধীনভাবে থাকার একটা সুবিধা আছে, বাড়িতে সেই সুবিধা নেই। বাড়িতে একটা লোক রাখার মতো অবস্থাও আমার নেই। তা না হলে। বরকত সাহেব কথা শেষ করলেন না। কি বলবেন গুছিয়ে উঠতে পারলেন না। এখন খানিকটা লজ্জিতও বোধ করছেন। জহির বলল, মামিকে একটু সালাম করে যাই, ওনার সঙ্গে দেখা হয় নাই কখনো। শাহানার মুখে অপ্রসন্ন ভাব এখন আর নেই। তিনি বেশ আন্তরিক সুরেই বললেন,
এত রাতে না খেয়ে যাবে সেটা কেমন কথা? যা আছে খেয়ে যাও। আরেকদিন এসে খাবো। আমি আমার এই সুটকেসটা রেখে যাই। কিছু দরকারি কাগজপত্র আছে। মেসে রাখা ঠিক হবে না। বাচ্চাগুলোর জন্য সামান্য মিষ্টি এনেছিলাম। পাশের মিষ্টি। বিএ পাশ করেছি। সেকেন্ড ক্লাস পেয়েছি মামি। বাহ, ভালো তো। মিষ্টি আনার কোনো দরকার ছিল না। কি যে বলেন মামি, আত্মীয় বলে তো আপনারাই আছেন, আর তো কেউ নাই। বড় ভালো লাগলো। বরকত সাহেব বললেন, এই শীতে একটা শার্ট গায়ে দিয়ে আছো কেন? ঠান্ডা লাগছে না? জহির লজ্জিত গলায় বলল, শার্টের নিচে সোয়েটার আছে মামা, একটু ঘেরা, এই জন্যে ভেতরে পড়েছি। তাছাড়া মামা, ঢাকা শহরে শীত একেবারেই নাই। রাতে খাবার টেবিলে বরকত সাহেব গম্ভীর হয়ে রইলেন। খাওয়ার শেষ পর্যায়ে নিচু গলায় বললেন, বেচারা দেখা করতে এসেছিল, আর কত কথাই না তুমি বললে। ছি ছি। শাহানা কঠিন গলায় বললেন, কঠিন কথা আমি কি বললাম? যা সত্যি তাই বলেছি। এক একজন আসে আর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে। তোমার মনে থাকে না? সবাই তো একরকম না। সবাই একরকম। তোমার জহিরও আলাদা কিছু না। দুদিন পরে টাকা পয়সা ফুরিয়ে যাবে, এসে তোমার উপর ভর করবে। নাও তো করতে পারে। সুটকেস রেখে গেছে কি জন্যে তাও বোঝো না? রেখে গেছে যাতে সহজে আবার ঢুকতে পারে। সুটকেস রেখে যাবার তার দরকারটা কি? কোন কোহিনূর হীরা তার সুটকেসে আছে যে সুটকেস রেখে যেতে হবে? তুমি সবকিছু বড় বেশি বোঝো। বেশি বোঝাটা কি অন্যায়? হ্যাঁ, অন্যায়। যতটুকু বোঝার ততটুকুই বুঝতে হয়, তার বেশি না। শাহানা কঠিন চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে চেয়ার ঠেলে উঠে পড়লেন। তরুর বড় বোন অরু তখন ক্লান্ত গলায় বলল, তোমরা কি শুরু করলে? রোজ ঝগড়া, বড় খারাপ লাগে। শাহানা তীক্ষ্ণ গলায় বললেন, খারাপ লাগলে এই বাড়িতে পড়ে আছিস কেন? চলে যা। অরু বলল, তাই যাব মা, সত্যি সত্যি যাব। অরু তখন কলেজে পড়ে, লালমাটিয়া কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী। সবসময় বিষণ্ণ হয়ে থাকে। এই বিষণ্ণতার কোনো কারণ কেউ জানে না। অরুর স্বভাব অসম্ভব চাপা। তার চরিত্রের মধ্যেও কিছু অস্বাভাবিকতা আছে। কলেজে যাবার জন্য তৈরি হয়েছে। গেট পর্যন্ত গিয়ে হঠাৎ ফিরে এলো। শান্ত গলায় বলল, আজ কলেজে যেতে ইচ্ছে করছে না মা। শাহানা চিন্তিত হয়ে বললেন, শরীর খারাপ নাকি? না, শরীর ঠিক আছে। অরু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এই দরজা সারাদিনও খোলা হলো না। অরুর তখন নিজের একটা ঘর হয়েছে। স্টোর রুমটাকেই সে ঘর বানিয়ে নিয়েছে। পায়রার খুপড়ির মতো একটা ঘর, ছোট্ট একটা জানালা। না আছে আলো, না আছে বাতাস। তবু সে এই ঘরেই আছে। এইটাই তার ভালো লাগে। শাহানা পৃথিবীর কাউকেই পরোয়া করেন না, কিন্তু কোনো বিচিত্র কারণে বড় মেয়েকে সমীহ করেন। অনেকখানিই করেন। অরুর স্বভাবই হচ্ছে, মা যে ব্যাপারটা পছন্দ করেন না সে তাই করবে। শাহানা একদিন বললেন, রোজ শাড়ি পরে কলেজে যাস কেন? এখনো তো শাড়ি পরার বয়স হয়নি। যখন হয় তখন পরবি। এখন পরলে অসুবিধা কি? বড় বড় দেখায়। বড় বড় দেখালে অসুবিধা কি? তুই বড় যন্ত্রণা করিস সরু। তুমিও বড় যন্ত্রণা করো মা। অরু সেদিন থেকেই পুরোপুরি শাড়ি পরা শুরু করলো। নতুন একটা কামিজ বানানো হয়েছে। একদিন মাত্র পরা হয়েছে। ওইটিও সে ছুঁয়ে দেখবে না। শাহানা জহিরকে এ বাড়িতে রাখবেন না, শুধুমাত্র এই কারণে অরু উঠে পড়ে লাগলো যেন জহির এ বাড়িতে থাকে। শাহানা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওর থাকার জায়গা আছে, বন্ধুর সঙ্গে উঠেছে, ওকে জোর করে এখানে আনতে হবে কেন? বন্ধুর সঙ্গে আছে বাধ্য হয়ে। আমরা ওর আত্মীয়, আমরা ওর সুবিধা অসুবিধা দেখব না? এরকম লতা পাতায় আত্মীয় দেখলে তো চলে না। কেন চলবে না? মেয়ে বড় হয়েছে, একটা পুরুষ মানুষ হুট হুট করে ঘুরবে, তা কি সম্ভব? পুরুষ মানুষ কি বাঘ নাকি যে মেয়ে বড় দেখলেই চিবিয়ে গিলে ফেলবে? তুই কেন শুধু শুধু ঝগড়া করিস?
তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই মা। এরপরে যখন ছেলেটা আসবে তখন তাকে বলবে এ বাড়িতে থাকতে। আচ্ছা বলবো। জহির থাকতে রাজি হলো না। এই ব্যাপারটা শাহানাকে বিস্মিত করল। তিনি ধরেই নিয়েছিলেন বলা মাত্র সে বিছানা বালিশ নিয়ে চলে আসবে। শাহানা যখন আসতে বললেন তখন সে লাজুক ভঙ্গিতে বলল, খুব বিপদে পড়লে তো আসতেই হবে, না এসে যাব কোথায়? আত্মীয় বলতে তো এক আপনারাই আছেন। শাহানা বললেন, বলা রইল, অসুবিধা মনে করলে আসবে। জি আচ্ছা। ছুটির দিন চলে আসবে, খাওয়া দাওয়া করবে। জি আচ্ছা। চাকরি বাকরির কোনো সুবিধা হলো? খোঁজ করছি, তবে 2টা টিউশনি জোগাড় করেছি। বলো কি, এর মধ্যে টিউশনিও জোগাড় করে ফেলেছ? আমার বন্ধু জোগাড় করে দিয়েছে। একদিন তোমার বন্ধুকে নিয়ে এসো। জি আচ্ছা। আরেকটা কথা বলে রাখি, ওই দিকের ছোট ঘরটায় আমার বড় মেয়ে থাকে। ওর মেজাজ টেজাজ খুব খারাপ। তুমি যেন আবার হুট করে ওর ঘরে ঢুকবে না। জি না, ঢুকবো না। মেজাজ খারাপ কেন? জানি না, মেজাজের যন্ত্রণায় আমরা অস্থির। আরেকটা কথা, ওই দিন শুনলাম মিরুর সঙ্গে তুমি তুই তুই করে কথা বলেছ। গ্রামের ছেলেরা বাচ্চাদের সঙ্গে তুই তুই করে কথা বলে, তা আমি জানি। তুমি এটা করবে না। জি আচ্ছা। জহির প্রতি শুক্রবারে আসতে শুরু করল। খুব সকালে আসে, সারাদিন থেকে সন্ধ্যাবেলা চলে যায়। ছুটির দিনে বাইরের একটা মানুষ যে এসে সারাদিন থাকে এটা বোঝাই যায় না। পুরোপুরি নিঃশব্দ একটা মানুষ। বসার ঘরে চুপচাপ বসে আছে, কিংবা বারান্দায় মোড়াতে মাথা নিচু করে তাকিয়ে আছে উঠানের ঘাসে। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবে, জিজ্ঞেস না করলে মুখ তালাবন্ধ। একদিন দেখা গেল একটা খুরপি কিনে এনেছে, উঠানের ঘাস তুলে কি যেন করা হচ্ছে। শাহানা বলল, করছো কি তুমি? কিছু না মামি। মাটি কোপাচ্ছ কেন? কয়েকটা গাছ লাগিয়ে দিচ্ছি, গাছপালা নেই, জায়গাটা কেমন নেড়া নেড়া লাগে। পরের বাড়িতে গাছপালা লাগিয়ে লাভ নেই, তুমি এসব রাখো তো। জি আচ্ছা। রেশন এনে দাও, পারবে তো আনতে? জি পারবো। ছুটির দিনে ছোটখাটো কাজের ভারগুলো আস্তে আস্তে তুলে রাখা হতে থাকে জহিরের জন্যে। এইসব কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় এক চিলতে উঠানের বিভিন্ন জায়গায় ছোটখাটো গাছ। গাছগুলো জহিরের মতোই প্রায় অদৃশ্য। এরা যে আছে তাই বোঝা যায় না। তারপর একদিন বোগেনভিলিয়ার লতানো গাছ ছাদে উঠে গাঢ় কমলা রঙের পাতা ছেড়ে দিল। দক্ষিণের উঠানের কোণার দিকের গোলাপ গাছগুলো অবশ্য আরো আগেই গোলাপ ফোটাতে শুরু করেছে। 2 বছরের মাথায় জহিরের একটা চাকরিও হয়ে গেল। বড় এক প্যাকেট মিষ্টি নিয়ে একদিন এসে মামা মামিকে সালাম করল। বরকত সাহেব বললেন, চাকরি জোগাড় করে ফেলেছ? ভালো, খুব ভালো। তুমি দেখি অসাধ্য সাধন করলে। তেমন কিছু না, প্রাইভেট ফার্ম। প্রাইভেট ফার্মই ভালো, সরকারি চাকরি আর কজন পায় বলো? খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। এবার বাসা ভাড়া করে টাকা পয়সা জমাও, বিয়ে টিয়ে করো। সারা জীবন কষ্ট করেছ, এখন সুখ পাও কিনা দেখো। জহিরের চোখে পানি এসে গেল। সে ধরা গলায় বলল, আপনার এখানে যে আদর পেয়েছি এই কথা আমি সারা জীবন ভুলব না মামা। বরকত সাহেব খুবই অবাক হয়ে গেলেন। কি ধরনের আদর এই ছেলেকে করা হয়েছে তা বুঝতে পারলেন না। খানিকটা লজ্জিত বোধ করতে লাগলেন। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দিনের শেষের প্রথম পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।